সেকেন্ড নাম্বারটা আউট ক্লাস করছি। আজকে ডেট হচ্ছে কত তারিখ? 3 তারিখ, তাই তো? 3/2/25। তো আমরা এখানে প্রথম প্রবলেম এইটা আমাদের প্রবলেম পরীক্ষায় পড়েছিল। এখানে এই ওহমটা ধরে নাও, এই রেজিস্ট্যান্সটা 8টা ধরে নাও দেওয়া আছে। সাপোজ 100 ওহম দেওয়া আছে। আর এখানে ধরুন আমি এটা দেওয়া উচিত ছিল, এটা 220 ভোল্ট। আর কত দেওয়া আছে? 50 হার্জ দেওয়া ছিল। প্রশ্নে কি বলেছে? চিত্রে ভি এবং এ এর মান নির্ণয় করো। ভি মানে এখানে ভোল্ট মিটার বসানো আছে, এর বিভবের মান। এ মানে কারেন্ট। তাহলে এখানে পরীক্ষার হলে তোমাদের অবশ্যই পড়বে ভি বিভব প্রভেদ দিলে বলো কত বিভব প্রভেদ হবে। তার মানে বেসিক্যালি আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা হচ্ছে প্রশ্ন। আর এখানে কি জিজ্ঞেস করেছে? এ মানে কি? এ হচ্ছে বর্তনীর কারেন্ট। এই কারেন্টটা, কারণ এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে সিরিজ তো এগুলো। পরপর পরপর এইদিকে কারেন্ট, সেই কারেন্টই যাবে, সেই কারেন্টই যাবে, সেই কারেন্টই যাবে, সেই কারেন্টই যাবে, সেই কারেন্টই ঘুরবে এখানে। তাহলে বর্তনীর প্রবাহ, এটা হচ্ছে বর্তনীর প্রবাহ। এই দুটো জিনিস আমরা বার করতে দিয়েছি। তার সাথে সাথে আটটা আটটা তো দেওয়া উচিত ছিল। ওটা না দিলে কোনোভাবেই সম্ভব হবে না। মুড়িটা ওখানে রাখা আছে, ওই অর্ধেক খেয়েছি দেখো। ওইখানে ওটা নিচে নিচে নিচে। ঠিক। তাহলে এবার এখানে মজার কথা হচ্ছে কি? মজার কথা হচ্ছে এটা প্রথমেই আমরা শনাক্ত করব। এটা বলার সময় অ্যান্সারে ফার্স্ট আমরা শনাক্ত করব যে ইট ইজ অ্যান, এটা হচ্ছে শ্রেণী এলসিআর বর্তনী। বুঝতে পারছি এল সি আর পর আছে। আমরা জানি যে এল যেটা থাকে, কুণ্ডলী যেটা, কুণ্ডলীর সাবেশাঙ্ক যদি এল হয়, তাহলে এর প্রতিঘাত কত হয়? কত হয়? আমরা জানি ওমেগা এল হয়। তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় আই, তাহলে বিভব প্রভেদ কত হবে? প্রতিঘাত মানেই তো রোধের মতন। ভেরি গুড। তাহলে বিভব প্রভেদ সমান হবে আই ইন্টু ওমেগা এল। আবার এটা 1 নাম্বার আমরা দেখলাম। আবার যদি আমি আহ, এইটা সমান আবার দেওয়া আছে কত? এইটা সমান দেওয়া আছে 300 ভোল্ট। আর আমরা জানি এই ওমেগা এলটা পজিটিভ হয়। এই দিক দিয়ে ওমেগা এল হয়, ওমেগা এল হয়। এটা হয় রোধ, আর হয়। এই দিকে তোমার -1/ওমেগা সি হয়। তাহলে এটা ধনাত্মক হবে, এটা আমরা জানি। এটা শুধু মান দেওয়া আছে 300 ভোল্ট। তাহলে এটা +300 ভোল্ট হলো। নেক্সট আমরা চলে যাই ক্যাপাসিটারে। নেক্সট যদি আমরা দেখি, এখানে একটা ক্যাপাসিটার আছে। ক্যাপাসিটারে তো ডিসি পাস করতে পারে না। ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটারে যে প্রতিঘাত সেটা ইনফিনিটি। কিন্তু এসির ক্ষেত্রে আমরা দেখতে পাই এর মধ্যে রোধ কত হয়, প্রতিঘাত কত হয়? প্রতিঘাত সমান, তাহলে 1/ওমেগা সি হয়। কিন্তু আমরা জানি যে ত্রিভুজ চিত্রে আমরা জানি এই দিকে রোধ হয়, এটা রিয়াল অ্যাক্সিস। আর এই দিকে হয় তোমার নিচের দিকে হয় -1/ওমেগা সি হয় এটা, তাই তো? তাহলে এইটা বেসিক্যালি এর যে বিভব প্রভেদ হবে, এর দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা হবে, সেটা যা মান দেওয়া থাকুক ওটা বেসিক্যালি মাইনাস হবে। দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা হবে সেটা হবে তোমার সিম্পলি আই ইন্টু 1/ওমেগা সি। সেইটা সমান এটা মাইনাস হবে। বা এইটা সমান দেওয়া আছে 300, বা এইটা -300। আই ইন্টু ওমেগা সি সমান -300। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে এটা যদি 300 ভোল্টেজ পজিটিভ হয়, তারপরেরটায় এখানে হচ্ছে -300। তাহলে এই দুটো মিলে এটা জিরো হয়ে গেল। হ্যাঁ, একটু পড়াচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, পরে করি। হুম, হুম। তো এই দুটো মিলে তাহলে হয়ে গেল, এই দুটোর আর কোনো কন্ট্রিবিউশন নাই, বিভব প্রভেদ তো নাই। তাহলে বিভব প্রভেদ নাই মানে এইটা পয়েন্ট যা, এই পয়েন্টটাও তাই, তাহলে এটা বাদ, ব্যাকার দাও। তাহলে কখন, কখন, তারপরে আমার একটা রোধ আছে যেটা এখন নাম দিয়েছি আমি 100 ওহম নাম দিয়েছি। তাহলে কখন এই এলসিআর, কখন তোমার বর্তনীতে এল আর সি এরা বাদ চলে যায়? কোন মুহূর্তে বাদ চলে যায়? এটা যদি অনুনাদ হলে, ঠিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটা সমান ওইটা যদি হয়, তাহলে আই ইন্টু ওমেগা এল সমান আমি দেখতে পাচ্ছি আই ইন্টু 1/ওমেগা সি। আই আই কেটে গেল, তড়িৎ প্রবাহ কেটে গেল। তাহলে এখানে ওমেগা স্কোয়ার সমান 1/এলসি পাচ্ছি। তাহলে ওমেগা সমান পাচ্ছি 1/√এলসি। এটা কি গো? এটা অনুনাদি কৌণিক কম্পাঙ্ক নয়? তাই তো? তার মানে এফ সমান আমরা জানি 1/2 পাই ইন্টু 1/√এলসি।
তাহলে এইটা আমরা পাচ্ছি অনুনাদি কম্পাঙ্ক। আর যদি পর্যায়কাল বলে টি সমান 1/f হয়, তার মানে 1/2 পাই √LC, তার মানে টাইম পিরিয়ড পর্যায়কাল হবে 2 পাই √LC। এটা পরীক্ষায় পড়ে কখনো কখনো। অনুনাদির পর্যায়কাল কত হবে? হুম, এটা আমাদের প্রশ্নে নেই। আমাদের প্রশ্নে আমরা দেখবো, দেখেই বলবো যে এল মানে কুণ্ডলী দুই প্রান্তের বিভব প্রভেদ আর ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ যেহেতু একই, তাই বর্তনীটি অনুনাদে আছে, রেজোন্যান্সে আছে। আর যদি রেজোন্যান্সে থাকে তাহলে তাহলে আমরা কি বলবো? এটা অনুনাদি বর্তনী। অনুনাদি বর্তনী যদি হয়ে যায় তাহলে এল আর সি এর কোনো ব্যাপারই নেই। তাহলে আমার বর্তনীটা দেখতে অ্যাকচুয়ালি কিরকম হবে? তাহলে পুরোটাই পুরোটাই রোধক বর্তনী হয়ে যাবে। তাহলে এটার আর যদি হয়, এটা যদি ভি 220 ভোল্ট হয়, 50 হার্জ হয়, তাহলে কারেন্ট কত হবে? আর সমান 100 হলে পাতি কারেন্ট সমান কারেন্টের ম্যাক্সিমাম মান কত হবে? আই সমান V0/R, বা V0/R, তা তো এটা I0 সমান V0/R। তাহলে 220 ভোল্ট বাই 100, এত অ্যাম্পিয়ার, তার মানে 2.2 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে এসি কারেন্ট যে অ্যাম্পিয়ার দিয়ে মাপছে, সে কি মাপে? কোন কারেন্ট মাপে এসির ক্ষেত্রে? সব আরএমএস মাপে। এখানে এটা আরএমএস পাবে। তাহলে আরএমএস ভ্যালু কত হবে? শীর্ষ মান যদি বলা হয়, প্রবাহের শীর্ষ মান যদি বলতো, তাহলে এইটা হতো। কিন্তু আমরা জানি যে সমপ্রবাহের ক্ষেত্রে সব শীর্ষ মান যা, ওটাই কনস্ট্যান্ট থাকে। এসির ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়, তাই গড় করলে শূন্য হয়। তাই এসির ক্ষেত্রে যা কারেন্ট বলবে, যা বিভব বলবে, সব কি হয়? আরএমএস মান হয়। তার মানে এখানে আমি বলবো যে অ্যাম্পিয়ারের পার্ট, এটার পার্ট যেটা হবে সেটা পাতি আরএমএস পার্ট হবে। তাহলে আইআরএমএস সমান কত হবে? এরকম লিখে দেবে দুটোই, 2.2 ডিভাইডেড বাই √2, এত অ্যাম্পিয়ার। তাহলে 2.2 ডিভাইডেড বাই 1.4 অ্যাম্পিয়ার। তো এটা 7 দিয়ে যদি কাটি, 7×3 = 21, 7×2 = 14, তাহলে 3/2 হলো অ্যাম্পিয়ার মোটামুটি। মোটামুটি তাহলে 1.5 অ্যাম্পিয়ার মতো হচ্ছে। ওকে, তাহলে ভোল্ট মিটারের পাত কত হবে? 220 ভোল্ট। 220 ভোল্ট V0 হবে ভোল্ট মিটারের পাত। কেন হবে গো? তার কারণ হচ্ছে আর তো কিছু নয়, এটা 220 ভোল্ট 50 হার্জ যেটা আছে সেটাই গিয়ে তো রোধে গিয়ে পড়বে। কিন্তু কিন্তু এটা ভোল্ট মিটারের এটা কি মান হবে? এটা শীর্ষ মান। তাহলে শীর্ষ মান যদি বলে, তোমার কিছুই বলেনি, তাহলে শীর্ষ মান হচ্ছে এত। তাহলে আরএমএস মান কত হবে? আরএমএস মান হবে ভি আরএমএস সমান হচ্ছে 220 পাই √2, যা হবে তাই, এত ভোল্ট। এই হলো অ্যান্সার, টোটাল অ্যান্সার। এখান থেকে কি কি শিক্ষা পেলে? এখান থেকে শিক্ষা পেলাম, এলসিআর বর্তনী যখন দেবে তখন মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হুম বেশিরভাগ ক্ষেত্রেই এলসিআর শ্রেণী বর্তনী যখন ছবি দেবে, তখন দেখবে কোশ্চেনে ধান্দাবাজি করে কোনো না কোনো ক্ষেত্রে এখানে কিন্তু করার চিন্তা ভাবনা করবে, অনুনাদি দেওয়ার চিন্তা ভাবনা করবে। যদি না দেয় তাহলে যোগ করে দেবো। যদি না থাকতো, ধরো অনুনাদি নয়, ধরো অনুনাদি নয়, তাহলে কি করব? তাহলে আমি প্রথমে প্রতিরোধ প্রত্যেকের বার করলাম। একটা তো রোধ পাতি পড়ে রয়েছে, রোধ আর আছে। প্রতিরোধ তো বলবো না, প্রতিরোধ। কেন? এল আর সি এর জন্য দুটো হবে, একটা কুণ্ডলী জনিত, একটা ধারক জনিত। এর জন্য প্রতিরোধ কি হবে? এক্স এল সমান কি হয়? পাতি ওমেগা এল। এর জন্য এক্স সি সমান কি হয়? -1/ওমেগা সি। হয় না? হয় না? তাহলে এটা প্লাস মাইনাস হয়, তাহলে এইদিকে হয় রোধ আর, এইদিকে হলো তোমার ওমেগা এল, এইদিকে হলো -ওমেগা সি। হ্যাঁ, হয় না? হয় না? সরি, প্রতিঘাত। এগুলো প্রতিঘাত হবে, সরি, রিয়াক্ট্যান্স, ইংরেজিতে বলা হয় রিয়াক্ট্যান্স। তাহলে এইটা হলো আর। এবার এটা প্লাস মাইনাস করে একটা কিছু পড়ে থাকবে, তাহলে এইটা হলো ধরে নাও আর,
যদি এই দুটো সমান না হয় তাহলে এখানে একটা বিয়োগফল কিছু পড়ে থাকবে। ধরে নাও আমি এটা বেশি ধরলাম, তাহলে এইটা কত হবে? ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হবে। এই পার্টটা এখানে পড়ে থাকবে। তাহলে কি হবে? তাহলে এইটা এইদিকে যদি যায় সমান মানের, তাহলে এইটা তোমার হবে জেড। এই জেডটা হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধ যেটাকে ইংরেজিতে বলা হয় ইম্পিডেন্স। এটা সমান কি হয়? এটা সমান হয় এর মান, যেটা ইম্পিডেন্সের মান হয় রুট ওভার অফ আর স্কোয়ার, এটা আর আর স্কোয়ার, আর এটার মান এটা ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, তাহলে প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার। তারপর যা হবে ভাগ করে দেবো, যা করবো করতে হয় করে দেবো, সব বলা থাকবে তাহলে নিশ্চয়। বোঝা গেল না? বোঝা গেল না? হুম। নেক্সট ডিসকাশন, যেটা অনিন্দিতা আজকে জিজ্ঞেস করেছিল, এবং সিমিলার কোশ্চেন আজকে আমাদের রিয়াও জিজ্ঞেস করেছে, যে এই কনফিউশন হচ্ছে ওদের, যে আমাদের যে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের আমি আমার প্রশ্নে দিয়েছিলাম গ্যালভানোমিটারের সুবিদিতা, এই সম্বন্ধে আমাদের একটা, এবং সেটা আমি বলেছিলাম চলো চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তোমাদের তোমাদের এই চলকুণ্ডলী গ্যালভানোমিটার আছে, আর একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার আছে। তো চলকুণ্ডলী গ্যালভানোমিটারটাই তোমাদের বেশিভাবে চর্চিত, তার জন্য আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। হুম। দেখো, আগে আমরা এই গ্যালভানোমিটারটা সম্বন্ধে একবার জাস্ট তোমাদেরকে বলে দিই, তোমরা জানো, তা আমরা বলে দিই কি হয়। এখানে একটা কোন একটা আহ আর্মেচার থাকে, তার মধ্যে তার জড়ানো থাকে, এরকম করে তার জড়ানো থাকে, তারের দুই প্রান্ত তোমার বেরিয়ে আসে, এদিক দিয়ে যায় এদিক দিয়ে বেরোবে কারেন্ট, আর এটা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা থাকে। ওকে, এবার এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখা থাকে, তাহলে আমরা দেখতে পাই ম্যাগনেটিক ফিল্ড যদি বি থাকে, তাহলে আমরা দেখতে পাই কারেন্টটা যেহেতু এই দিক দিয়ে ঢুকছে, ধরে নাও এরকম, এখানে কারেন্ট আয়, এখানে কারেন্ট আয়, এখানে কারেন্ট আয়, এখানে কারেন্ট আয়, এরকম হয়। আর এই যে চারটে বাহু আছে, সেই বাহুর মধ্যে এই বাহুতে আর এই বাহুতে কারেন্টের দিক বা এল এর দিক আর তোমার বি এর দিক প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয়। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 180 ডিগ্রি। আর এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। আর আমাদের ফোর্সের ফর্মুলা কি? এফ সমান আই এল ক্রস বি। মনে আছে না? এগুলো ভুলে গেছো সব? ম্যাগনেটিক ফোর্স, তারের উপর ম্যাগনেটিক ফোর্স, তড়িৎবাহী তারের উপর এরকম হয়, তড়িৎবাহী তারের উপর এরকম হয়, আধানের উপর কি হয়? একদম তাই। ফোর্স ম্যাগনেটিক সমান হয় কিউ ইন্টু ভি প্লাস বি। ওই জিনিসটাকেই আমরা এইভাবে লিখেছি, এটা এল বাই টি লিখেছি ভিটাকে, আর টিটাকে এখানে ভাগ করে দিয়েছি, তাহলে আই হয়েছে। তাহলে তড়িৎবাহী তারের উপর এরকম হয়, তার মানে এটার মান কত হবে? এফএম এর, এফএম এর মান হবে আই এল বি সাইন থিটা। তার মানে এল আর বি এর মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয়, তার উপর কোনো বল প্রয়োগ হবে না। কিন্তু যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার উপর বল প্রয়োগ করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ম্যাগনেটিক ফিল্ডের দিক একই হওয়া সত্ত্বেও কারেন্টের দিক কোন একটা জায়গায় ডাউন, কোন একটা জায়গায় আপ। তার মানে একদিকে ফোর্স যদি এরকম ক্রস হয়, অন্যদিকে ফোর্স হবে ডট। তাহলে কি হচ্ছে? এটা ঘুরছে, এই পুরো যে কুণ্ডলীটা এটা ঘুরবে, এইদিকে ধরো ফোর্স, এইদিকে ধরো ফোর্স, তাহলে কি হবে? এটাকে ধরে ঘোরাবে, ঘোরালে তখন কি হবে? এখানে যদি তার দিয়ে একে আটকানো থাকে, যে তারটা হচ্ছে তোমার ধরে নাও ধাতব তার যদি হয়, ধাতব তার, তাহলে এই যখন ঘুরবে ধাতব তারটা কি হবে? এটা কি হবে? এই তারটা, বলো কি হবে? মোচড় খাবে না? মোচড় খাবে, পীড়ন সৃষ্টি হবে। সেই পীড়নটা হচ্ছে কি ধরনের পীড়ন? এটা হচ্ছে ক্রিন্তন পীড়ন, মোচড় খাচ্ছে। তাই যদি আমি এখানে একটা টিপের মতো করে কাঁচের জিনিস রাখি, প্রতিফলক রাখি, তাতে যদি আমি আলো ফেলি, তাহলে আলোটা কোনো একটা জায়গায় ধরো পৌঁছাচ্ছিল, এই যেই মোচড় খেলো, তার জন্য ও গিয়ে অন্য কোথাও গিয়ে পৌঁছাবে। এই যে ডিস্টেন্সটা ডি, সেই ডিস্টেন্সটা মেপে আমরা এখানে অ্যাঙ্গেল থিটাটা বার করতে পারি। আমরা বার করেছি এগুলো। আর আমরা জানি এখানে যে টর্ক সৃষ্টি হয়, এখানে যে টর্ক সৃষ্টি হয়, এই টর্কটা কত হয়? এটা হয়
এন বি আই এ সাইন থিটা, ঠিক আছে? এই থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, তার জন্য টর্ক যেটা টাও হয় এটা সমান হয় এন বি আই এ। কোনো কাত করে নেই, লম্ব ভাবে আছে। এটা হচ্ছে কার টর্ক কে দিচ্ছে? এটা চৌম্বক ক্ষেত্র দিচ্ছে। কাকে দিচ্ছে? কুণ্ডলীকে দিচ্ছে। কুণ্ডলীর আর্মেচারটাকে দিচ্ছে, কুণ্ডলীকে। আর কুণ্ডলী ঘোরার জন্য মোচড় সৃষ্টি হচ্ছে। সেই মোচড় সৃষ্টি হওয়ার জন্য একটা প্রত্যানয়ক টর্ক সৃষ্টি হবে। প্রত্যানয়ক টর্ক কে দেবে? এই প্রত্যানয়ক টর্ক এটা দেবে কে? এটা দেবে ধাতব তারের, ধাতব তার দেবে। কেন দেবে? কারণ ধাতব তারের কি আছে? কোন ধর্ম আছে? স্থিতিস্থাপকতা ধর্ম আছে। স্থিতিস্থাপকতা ধর্মের জন্য দেয়। আমরা জানি কৃন্তন পীড়ন হচ্ছে, শিয়ারিং স্ট্রেস, কৃন্তন পীড়ন হচ্ছে। তাহলে এইটা কত হবে? এই যে টর্ক, এই টর্কটা হবে সি ইন্টু থিটা। আমরা জানি যেখানে সিটাকে আমরা কি বলি? রিজিডিটি মডুলাস বা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে এই দুটো সমান হবে। এই দুটো সমান করতে গিয়ে আমরা দেখলাম যে এন বি আই এ সমান হচ্ছে সি ইন্টু থিটা। আর এই থিটাটা আমরা ডাইরেক্ট মাপতে পারি না। থিটাটা হচ্ছে বিক্ষেপ। এটা মাপার জন্য কি করি সেটা পরে আমরা দেখছি। তাহলে এখান থেকে আমরা কারেন্ট মাপার সময় আই সমান মাপি সি বাই এন বি এ ইন্টু থিটা। এই আমি একটা ফর্মুলা পেলাম। প্রবাহ। এবার যদি আমি বিভব মাপতে চাই, যদি আমি বিভব মাপতে চাই তাহলে বিভব ভি সমান হবে আই ইন্টু রোধ। আর আরটা কার আর? আরটা হচ্ছে গ্যালভানোমিটারের আর। আর হচ্ছে গ্যালভানোমিটারের আর। তাহলে ভি সমান হবে সি ইন্টু আর, আর উপর একটা গুণ হলো, বাই এন বি এ ইন্টু থিটা। তাহলে আমি দুটো ফর্মুলা পেলাম, একটা কারেন্ট মাপার পেলাম, একটা বিভব মাপার পেলাম। এই বিভবটা কোথায় দেবো আমরা? এই কারেন্টটা আমরা কোথায় দেবো সেটা আমরা দেখি। দেখো, এখানে আমি এই যে কুণ্ডলীটা নিয়েছি, এই যে কুণ্ডলীটা নিয়েছি, এখানে আমি একটা কারেন্ট দিচ্ছি, এখানে কারেন্ট এটা বেরিয়ে যাচ্ছে। সরি, এখানে একটা গন্ডগোল হচ্ছে। এখানে একটা ধরে নাও কারেন্টটা ঢুকছে, এখানে ধরে নাও বেরোচ্ছে। তাহলে এখানে আমি একটা কারেন্ট যদি দিই সেটা হচ্ছে আই। আর তার জন্য এখানে এই যে মোচড় সৃষ্টি হবে, এটা সেটা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে আই কারেন্ট যাবে, এইদিকে পাক ঘুরবে, ঘুরে নিচের দিকে নামবে। আর এখানে একটা অ্যাঙ্গেল ঘুরবে থিটা কোণ। এইটা হচ্ছে কারেন্ট। এইখানে ফর্মুলা কি? আই ইকুয়াল টু আমি কি পেলাম? পেলাম সি বাই এন বি এ ইন্টু থিটা। কি বোঝা যাচ্ছে না? তোরা পালিয়ে গেছিস সবাই। ঘুরবে, এই যে থিটা ঘুরিয়েছি এখানে, হ্যাঁ ঝুলবে তো। ঝুলে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ওকে টর্ক দিয়েছে, এটা এইদিকে একটা থিটা কোনো ঘুরেছে, একটা টর্ক দিয়েছে, আর মোচড় একটা প্রত্যানয়ক টর্ক দিয়েছে, নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। এইটা তো বর্তনীতে যুক্ত হবে, এটা তো কোনো মূল বর্তনীর সাথে যুক্ত হবে না। গ্যালভানোমিটার তো মূল বর্তনীর সাথে যুক্ত। এই পুরো জিনিসটা গ্যালভানোমিটার। এটা তো একটা বর্তনী, ধর এই বর্তনী ছিল, তোর বর্তনী ছিল এরকম, এই জায়গায় কেটে এই দুই প্রান্তটা অ্যাড করে দিবি না তুই? তবেই তো এটা ভিতর দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে ফেরত আসবে কারেন্টটা। বুঝতে পারছিস কি বলছি? এটা বর্তনী। এখান দিয়ে কারেন্টটা ঢুকে এইদিকে বেরিয়ে আসবে, এই কারেন্টটা আবার বেরিয়ে আসবে। এটা হচ্ছে মূল বর্তনী। তবেই তো এই বর্তনীর প্রভাবটা এর মধ্যে ঢুকে ঘুরে 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 একটা থিটা দেবে। তবেই তো আমি কারেন্ট মেপে নিলাম, আবার বেরিয়ে চলে গেল। বোঝা গেল না? গেল না? আবার আমরা কি করতে পারি? এর যদি রোধ, আমার টোটাল রোধ যদি জানা থাকে, রোধ আমার জানা থাকে ধরে নাও আর, আর তাহলে বর্তনীর এই পাশে আমি তো বিভব দেবো, ভোল্টেজ দেবো তো এখানে, এখানে তো আমি বিভব দেবো। তাহলে কত বিভব, আরো অন্যান্য কিছু, এখানে বাল্ব আছে ধরে নাও জ্বলছে, এখানে কিছু একটা হিটার চলছে বা কিছু হচ্ছে, নানা রকম এখানে তোমার মাছ ভাজা চলছে ধরে নাও, কেউ মাছ ভাজছে, কিছু করছে, যা খুশি করছে, যা খুশি করছে। কিন্তু এখানে আমি বিভব যদি সামান্য চেঞ্জ করি, বাড়িয়ে দিই, তাহলে কারেন্ট বাড়বে না? বাড়বে না বিভব বাড়ালে?
সমানুপাতিক হারে কারেন্ট বাড়বে। কারেন্ট যদি বাড়ে তাহলে এর মোচড়টা বাড়বে না বাড়বে না? টর্ক বাড়বে, তাহলে বাড়বে। তাহলে এখানে আমি বিভব দিয়েও, এখানে যেমন কারেন্ট বাড়িয়ে কমিয়ে আমি এর অ্যাঙ্গেলটা বাড়াতে কমাতে পারি, এখানে আমি বিভব বাড়িয়ে কমিয়েও কিন্তু আমি অ্যাঙ্গেলটা বাড়াতে পারি। তো এইরকম যদি কেস থাকে, এটা ধরে নাও এরকম আসছে, এখানে আসছে, ঢুকছে, এখানে বেরোচ্ছে, এই যে দুটো পয়েন্ট, এদের মধ্যে বিভব ধরে নাও, বিভব পার্থক্য ভি। আর কারেন্ট বলছি না, নিয়ে এটা ঝুলে রয়েছে এখানে, এটা নর্থ আর সাউথ রয়েছে, নর্থ আর সাউথ। তার জন্য এ এখানে অ্যাঙ্গেলে ঘুরেছে থিটা, এখানেও মোচড় খেয়েছে থিটা। তাহলে এক্ষেত্রে এই যে ভি যদি আমি বলি, তাহলে ভি সমান কি? আই ইন্টু টোটাল রোধ নয়? তাহলে ভি সমান আমি আই ইন্টু আর লিখতে পারি। তার জন্য আমি আগের পাতায় যে ফর্মুলাটা পেয়েছি, ভি সমান আই ইন্টু আর, আই সমান এটা জানা, তাহলে শুধু একটা আর গুণ হবে, তাহলে সি আর বাই এন বি এ হবে ইন্টু থিটা। এই দুটো ফর্মুলা আমি পেলাম। এবার এখান থেকে আমি বুঝতে পারলাম যে আই বাড়লে, যদি আই আমি হালকা বাড়িয়ে দিই, বর্তনীর আই যদি হালকা বেড়ে যায়, তাহলে থিটাটা বেড়ে যাবে। বর্তনীর ওই যে দুই প্রান্তের বিভব যদি খানিকটা বেড়ে যায়, তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। এবার তুমি আমাকে বলো, সুবেদী বলতে কি বোঝায়? তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের যখন সুবেদী আমি পড়াই ক্লাসে, আমার মনে আছে এরকম বলেছিলাম যে দেখবে এক একজন ছেলে বা মেয়ে থাকে যাদেরকে কাতুকুতু দিতে থাকলেও তারা এবার নিথর হয়ে থাকে, ওদের কোনো যাই আসে না। আর একজনকে দূর থেকে আঙুল দিয়ে এরকম কাতুকুতু দিলে মানে একদম উল্টে পাল্টে যায়। দূর থেকে এমনি এমনি করে কাতুকুতু দিচ্ছে ভাবলে সে তার কাতুকুতু লেগে যায়। তাহলে সেন্সিটিভ কে? বলো। সেকেন্ড কেসটা সেন্সিটিভ। তার মানে যারা বাহ্যিক প্রভাবে খুব সহজেই রিয়াক্ট করে, তারা বেশি সেন্সিটিভ। এবং গ্যালভানোমিটারের ক্ষেত্রে ওর রিয়াকশন মানে কি? গ্যালভানোমিটারের ক্ষেত্রে রিয়াকশন মানে কি? কোন জিনিসটা আমরা রিয়াকশনের দরুন মাপবো? বলো। না, আমি রেজাল্ট কি কি দিয়ে মাপবো? কোন জিনিসটা মেপে আমি সবকিছু মাপতে পারি? না। কোনটা দেখে আমি বুঝি আমি কি এইসবগুলো দেখতে পাই? আমি কি দেখতে পাই? আমি যখন একটা দেখবো, সেখানে কি দেখতে পাই? না, টর্ক কেন দেখতে পাবো? আমি ধর একটা যন্ত্র আছে, আমি কারেন্ট দিলাম, সেই কারেন্ট দেওয়ার সময় যন্ত্রতে আমি কি দেখতে পাই? ভিতরের জিনিস জানি না। ধর দুদিকে গুজে দিলাম, ওখানে একটা কাঁটা থাকে না? তাহলে থিটা, ওর অ্যাঙ্গেলটা আমি দেখতে পাই, আর আমার কিচ্ছু জানার দরকার নেই, শুধু অ্যাঙ্গেলটা আমি দেখতে পাই। তাহলে যদি আমি একক পরিমাণ কারেন্ট আমি পরিবর্তন করি, তার জন্য যদি বিক্ষেপটা অনেক বেশি হয়ে যায়, তাহলে বেশি সেন্সিটিভ, না একক পরিমাণ কারেন্ট পরিবহন চেঞ্জ করার ফলে বিক্ষেপটা যদি কম চেঞ্জ করে তাহলে বেশি সেন্সিটিভ? কোনটা বেশি সেন্সিটিভ বলো? আমি কারেন্টের হালকা চেঞ্জ করলাম, তাহলে বিক্ষেপ বেশি হয়ে গেল। সূক্ষ্ম পরিবর্তন মানে কি? আমি যদি অল্প পরিবর্তন করি বা এক পরিমাণ পরিবর্তন করি, তাহলে যা অ্যাঙ্গেল চেঞ্জ হবে, যদি এক পরিমাণ পরিবর্তন করে যদি কম অ্যাঙ্গেল চেঞ্জ হয়, তাহলে কম অ্যাঙ্গেল চেঞ্জ হলে কি সেন্সিটিভ, না বেশি অ্যাঙ্গেল চেঞ্জ হলে সেন্সিটিভ? তাহলে তাহলে তোমার উল্টো বলেছিলে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছো আমি কি বলছি? উল্টো বলেছিলে। তাহলে দেখো এখানে দুটো ফর্মুলা পেলাম। তাহলে সেন্সিটিভিটি বলতে বা সুবিদিতা বলতে কি বোঝায়? সুবেদিতা দু ধরনের হয়। একটা হচ্ছে প্রবাহ সুবিদিতা, যেটা নিয়ে তোমাদের বইয়ে বলা আছে। আর একটা হচ্ছে বিভব সুবেদিতা, যেটা আজকে অনিন্দিতা কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল। এখানে আমরা ফর্মুলায় দেখছি I ইকুয়াল টু সি বাই এন বি এ ইন্টু থিটা। তাহলে থিটা সমান, এটা তো আমি দেখতে চাইবো, থিটা সমান এন বি এ বাই সি ইন্টু আই। এবার একক পরিমাণ
পরিমাণ প্রবাহের প্রবাহের পরিবর্তনে প্রবাহের জন্য একক পরিমাণ প্রবাহের জন্য যতটা কৌণিক বিক্ষেপণ হয় তাকে বলে প্রবাহ সুবেদিতা। প্রবাহ সুবেদিতা। তাহলে এইটাকে যদি আমি বলি প্রবাহ সুবেদিটাকে এ সেন্সিটিভিটি অফ কারেন্ট আই, বিভব সুবেদিটাকে সেন্সিটিভিটি অফ ভোল্টেজ যদি বলি, তাহলে এখানে দেখো একক পরিমাণ এই যে ইকুয়েশনে আমরা লিখতে পারি যদি আই ইকুয়াল টু 1 তখন থিটা ইকুয়াল টু এস আই। হ্যাঁ কি না বলো, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে না? না ঠিক নাই? যখন আই ইকুয়াল টু 1 তখন যে থিটা সেটা কিন্তু এসআই বলছে। একক পরিমাণ প্রবাহের জন্য যতটা কৌণিক বিক্ষেপণ হয় তাকেই প্রবাহ সুবেদিতা বলা হয়। তাহলে আই ইকুয়াল টু 1 বসালাম, যা থিটা পেলাম সেটাই তো তোমার সেন্সিটিভিটি এসআই। তাহলে এসআই সমান কি দাঁড়ালো? এই সমীকরণে তুমি আই ইকুয়াল টু 1 বসাও, তাহলে কি পেলে? এন বি এ বাই সি। তাহলে এসআই বাড়বে কি করে? সুবেদিতা, প্রবাহ সুবেদিতা, এটা বলছে প্রবাহ সুবেদিতা। এটা বাড়বে কিভাবে? কি বাড়ালে বাড়বে প্রবাহ সুবেদিতা? যদি তুমি পাক সংখ্যা বাড়াও বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়াও বাড়বে, আর্মেচার বা কুণ্ডলীর যদি ক্ষেত্রফল বাড়াও বাড়বে, যে তারটা তুমি ব্যবহার করেছো তার যদি দৃঢ়তা গুণাঙ্ক কম হয় তাহলে লকপক লকপক করবে, যে তারটা যদি মোটা হয় বেশ শক্ত হয় তাহলে তো বেশি অ্যাঙ্গেল ঘুরবে না। তাহলে বেশি অ্যাঙ্গেল যদি না ঘুরে তোমার, তাহলে অনেক বেশি কারেন্ট ফ্লো করালেই তবে ওই অ্যাঙ্গেল ঘুরবে। যাকে আমি মচড়াতে পারবো ভালো, খুব ইজিলি মচড়াতে পারবো, সেখানে তো ইজিলি চেঞ্জ করলে সাট করে ঘুরে যাবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বুঝতে পারছি না পারছি না? আমি যাকে ধর মচড়াতেই পারছি না তাকে তো তুমি কারেন্ট অনেক পরিবর্তন করলে তবে একটু অ্যাঙ্গেল ঘুরবে। আর যেটা খুব খুব ইজিলি মচড়ে যায় সেখানে হালকা চেঞ্জ করলে পাট করে ঘুরে যাবে। তার মানে দৃঢ়তা গুণাঙ্ক যার যত কম হবে সে তত বেশি সুবেদী। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহ সুবেদিতা যেটা এসআই, এইটা ইজ প্রপোর্শনাল টু এন, এসআই ইজ প্রপোর্শনাল টু বি, এসআই ইজ প্রপোর্শনাল টু এ, এসআই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। তার মানে পাক সংখ্যা, কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে তত বেশি তোমার সুবেদী হবে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যত বেশি হবে তত তোমার বেশি হবে। যত আর্মেচারের ক্ষেত্রফল, যেটা আর্মেচার রয়েছে তার ক্ষেত্রফল, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তত সুবেদী হবে। আর সি মানে হচ্ছে তোমার দৃঢ়তা গুণাঙ্ক, যে তারটা উপরে ঝুলে রয়েছে তার দৃঢ়তা গুণাঙ্ক যত কম হবে তত বেশি সুবেদী হবে। এটা আমরা জানতে পারলাম। এই গেল প্রবাহ সুবেদিতা। এবার বিভব সুবেদিতা কাকে বলে? বিভব সুবেদিতা কাকে বলে? এটা হচ্ছে একটি গ্যালভানোমিটারের গ্যালভানোমিটারের মিটারের দুই প্রান্তের বিভব, দুই প্রান্তের বিভব একক পরিমাণ প্রয়োগ করলে, প্রয়োগ করা হলে তার যতটা কৌণিক বিক্ষেপণ হয়। ফর্মুলা আমরা কি দেখেছি বলো? ফর্মুলা আমরা কি পেয়েছি? আই সমান আমরা কি পেয়েছি? সি বাই এন বি এ ইন্টু থিটা। এবার ভোল্টেজ সমান কি পাবো? আই ইন্টু আর। তার মানে আমি কি পাবো? সি আর বাই এন বি এ। এখানে আরটা কি গো? আর হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ, কারণ ওর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো এটা সমান ইন্টু থিটা, তাহলে ভি সমান আমি পেলাম সি আর বাই এন বি এ ইন্টু থিটা। তাহলে আমি মাপবো কি? আমি মাপবো থিটা। তাহলে থিটা সমান, এখানে বলেছে কতটা কৌণিক বিক্ষেপণ হয়, তাহলে এইটা আমাকে মাপতে হবে। তাহলে থিটা সমান এন বি এ বাই সি ইন্টু আর ইন্টু ভি। তাহলে ওখানে যা ছিল সবই আছে, এখানে এক্সট্রা কি জুড়ে গেল?
এক্সট্রা কি জুড়ে গেল? শুধুমাত্র আর। আর যত কম হবে থিটা তত বেশি হবে। গ্যালভানোমিটারের রোধ যত বেশি হবে তত ও ভোল্টেজ বেশি শুষে নেবে, কারেন্ট বেশি চেঞ্জ করতে দেবে না। গ্যালভানোমিটারের রোধ যত কম হবে তত কাঁটাটা এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে থাকবে, তখন তার বিভব সুবেদিতা বেড়ে যাবে। তার মানে এইটা হচ্ছে এসভি। তাহলে এসভি মানে কি? একক পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে, তাহলে যখন ভি ইকুয়াল টু 1 তখন থিটা ইকুয়াল টু এসভি। তাহলে যখন ভি ইকুয়াল টু 1 তখন যে থিটাটা আমি পাবো সেটাই হচ্ছে ভোল্টেজ সুবেদিতা, বিভব সুবেদিতা। এটাই বিভব সুবেদিতা। তাহলে কি বেরোচ্ছে বিভব সুবেদিতা? এসভি সমান এসভি সমান এন বি এ বাই সি ইন্টু আর। এন বি এ বাই সি ইন্টু আর। ঠিক? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এসভি ইজ প্রপোর্শনাল টু এন, এসভি ইজ প্রপোর্শনাল টু এ, এসভি ইজ প্রপোর্শনাল টু বি। এগুলো জাকাত তাই থাকলো। আর তার সাথে সাথে এসভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি, এসভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তাহলে এখান থেকে কি বুঝলাম? পাক সংখ্যা, পাক সংখ্যা, আর্মেচারের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এগুলো বাড়লে বাড়লে বিভব সুবেদিতা বাড়ে। সীমন্ত আমি ব্যস্ত আছি, একটু পরে করছি, হ্যাঁ? হুম। তো বিভব এগুলো বাড়লে বিভব সুবেদিতা বাড়ে। আর কি? আর কি? তারের, যে তারের উপর, যে তারের সাপেক্ষে ঝুলে আছে সেই তারের, তারের দৃঢ়তা গুণাঙ্ক, গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ, এগুলো বাড়লে সুবিধা, বিভব সুবিধা কমে। ভগবান করে যেন পড়ে যায় কোশ্চেনটা। দেখো, এটা প্রবলেম, প্রবলেমটা আমি দিয়েছিলাম তোমাদের প্রিভিয়াস প্রবলেমের 13 নাম্বার প্রবলেম। বলা আছে কি? বলা আছে এল দৈর্ঘ্যের একটি তার আছে। প্রশ্নটা আমি লিখে দিই তাহলে সবার জন্য সুবিধা হবে। এল দৈর্ঘ্যের তারে, এল দৈর্ঘ্যের তারে আধানের রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা সমান এ এক্স স্কোয়ার। আছে না নাই? বলেছি তারে মোট কত আধান আছে। কিভাবে পাতি? দেখো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে তোমার তার, আর এইটা ধরে নাও আমাদের যে অক্ষ ধরছি এইটা ধরে নাও অক্ষ, সাপোজ এটা মিটিয়ে দিচ্ছি। এইটা ধরে নাও অক্ষটা শুরু হলো এখান থেকে এতটা অক্ষ, আর এইটা ধরে নাও এক্স অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষের উপরেই আছে। তাহলে এ যদি এল দৈর্ঘ্য হয় তাহলে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এল। হ্যাঁ কি না? তাহলে যদি আমি এক্স দৈর্ঘ্য দূরে ধরি আর ছোট্ট ডিএক্স একটা অংশ নিই, তার মধ্যে কত আধান থাকবে? ডিএক্স দৈর্ঘ্যের মধ্যে আধান কত হবে? সেটা যদি আমি ধরি ডিকিউ, তাহলে ডিকিউ সমান হবে, এটা তো রৈখিক ঘনত্ব মানে কি? একক দৈর্ঘ্যে আধান। তাহলে ডিএক্স দৈর্ঘ্যে আধান কত হবে? ডিকিউ সমান ল্যামডা ইন্টু ডিএক্স। হবে না? হবে না জিনাত? হবে না? হবে না? তাহলে কিউ সমান ইন্টিগ্রেশন ডিকিউ হবে না? সমান ইন্টিগ্রেশন ল্যামডা ডিএক্স হবে না? এক্স এর লিমিট কি করব? এক্স ইকুয়াল টু 0 টু এল করবো না? এক্স এর ভ্যালু আমরা কি করব? বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন এ তো ধ্রুবক বাইরে বেরিয়ে চলে গেল, এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট কত? 0 থেকে এল। তাহলে বসিয়ে দিলে এটা এক্স কিউব বাই 3 হবে। তাহলে সমান এ ইন্টু এক্স কিউব বাই 3, লিমিট কত? 0 টু এল, সমান এ বাই 3, এ বাই 3 একদম তাই, এল কিউব মাইনাস 0 কিউব, 0 কিউব মানে লাড্ডু। তাহলে এ এল কিউব বাই 3, এটাই হলো কিউ তোমার মোট আধান। এটাই হচ্ছে নির্ণেয় মোট আধান। এই ধরনের কোনো জিনিস যদি পড়ে
তাহলে কি আর ভুল করে আসবে? ঠিক আছে? তো ওই জন্যই দেখ, এইগুলো ছোট ছোট জিনিস, আমি এগুলো হয়তো একবার ব্রেনের জন্য আটকে গেল, কিন্তু যেই আমি এই প্রবলেমটা করে দিলাম, তোমাদের কনসেপ্ট এত সুন্দর ক্লিয়ার হয়ে যাবে যে এর পরে এই ধরনের অন্য কোনো জিনিস পড়লে তোমার ঝপাঝপ ঝপাঝপ করে দিতে পারবে। ওকে, নেক্সট। এখানে দেওয়া আছে যে চৌম্বক ক্ষেত্রে, একই চৌম্বক ক্ষেত্রে, তাহলে বি সেম, একটা বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন, আর সম উদ্ধৃতি সম্পন্ন মানে এরও ভি, ইলেকট্রনেরও ভি বেগ, এরও ভি স্পিড। আলফা কণা, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2 পজিটিভ। এর মধ্যে কার পথের বক্রতা ব্যাসার্ধ এবং বক্রতা বেশি? মানে কি? মানে কি? এই প্রবলেমটা কি দেওয়া আছে? প্রথমে কি দেওয়া আছে দেখো, একটা আধান দিয়েছে কিউ। প্রথম, প্রথমটি হচ্ছে ইলেকট্রন বা বিটা কণা। ইলেকট্রন মানেই বিটা কণা। এর ভর কত? ভর সমান ধরলাম এম ইলেকট্রন। এর আধান কত? এর আধান সমান হচ্ছে মাইনাস ই। আর একটা কি আলফা কণা, এর ভর কত? 4m প্রোটন, 4 গুণ প্রোটনের 4 গুণ। নিউটনটা প্রোটনের সমানই ধরলাম, ধর হিলিয়াম মানে কি দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন। কি জানো না জানো না? আধান সমান কত? প্লাস 2e। এবার প্রশ্ন হচ্ছে, এরও বলেছে, এরও বলেছে বেগ, বলেছে ভি স্পিড, এরও স্পিড দ্রুতি, বেগ না বলে দ্রুতি বলা ভালো, বেগ বললেও অসুবিধা নেই। দ্রুতি এরও বলেছে সি, ভি। এবার বলেছে পথের বক্রতা ব্যাসার্ধ আর বক্রতা কার বেশি? তাহলে আগে ব্যাসার্ধটা বার করি, যেটা আমরা জানি। তাহলে আমরা কি করে বার করি ব্যাসার্ধ? তাহলে এর ব্যাসার্ধ ধরলাম ধর আর, আর বিটা ধরলাম, এর ব্যাসার্ধ ধরলাম আর আলফা। আমরা দেখি ইকুয়েশন, আগে আমরা জেনারেল লিখি। আমরা জানি এরকম যে গোল পথে ঘোরে, ভি স্পিডে যদি ঘোরে, তাহলে এই বরাবর যে কণাটা থাকে তার কেন্দ্র বহির্মুখী যে বলটা থাকে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এইদিকে সেন্ট্রিপেটাল ফোর্স থাকে কিউ ভি বি। অ্যাকচুয়ালি এই এম ভি স্কোয়ার বাই আরটা, এইটা হচ্ছে অভিকেন্দ্র বল যেটা যোগান দেয় এ। এই অপকেন্দ্র বলের সাথে এটা ব্যালেন্স আমরা করি না। তা আমরা লিখবো যে এই যে কিউ ভি বি, এইটা সমান হয় এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে ভি একটা আমরা কেটে দিই, কেটে দিলে আমরা পাই এম ভি সমান, এম ভি সমান কিউ বি আর। এই সমীকরণটাই আমরা কিন্তু সব জিনিস পাবো। তাহলে আমরা, আমরা এই যে সমীকরণটা পেলাম এইটাকে আমরা ব্যবহার করতে পারি, কারণ এটা সব জানা। তাহলে ভিটা একই হবে। তাহলে বিটা কণার জন্য আমরা লিখতে পারি, বিটা কণার জন্য এম, এম বিটা ইন্টু ভি সমান কিউ বিটা ইন্টু বি, বি তো সবার জন্য সেম, ইন্টু আর বিটা। তাহলে এখান থেকে আর বিটা সমান ব্যাসার্ধ, আর বিটা সমান আমরা লিখতে পারি এম বিটা মানে এম ইলেকট্রন, এম বিটা মানে ভর হচ্ছে ইলেকট্রনের ভর, ইন্টু ভি বাই কিউ বিটা মানে হচ্ছে পাতি ই, ই ইন্টু বি। ধরে নাও আমি মাইনাস প্লাস আর ধরছি না, কারণ বিটা যেদিকে ঘুরবে আলফা তার বিপরীত দিকে ঘুরবে। এইদিকে যদি বিটা ঘুরে এইদিকে আলফা ঘুরবে। কেন বলতো? তার কারণে আলফা পজিটিভ আধান, বিটা হচ্ছে নেগেটিভ আধান, তার মানে রেডিয়াস অফ কার্ভেচার চেঞ্জ হয়ে যাবে। এটা হলো বিটা কণা। এবার যদি আমরা আলফা কণা ধরি, তাহলে এই সমীকরণটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা কি লিখতে পারি? এম আলফা ইন্টু ভি, ভি সেম, সমান কিউ আলফা ইন্টু বি ইন্টু আর আলফা। তাহলে আর আলফা সমান এম আলফা মানে হচ্ছে 4mp, এম আলফা মানে 4খানা প্রোটনের ভর, ঠিক, ইন্টু ভি ডিভাইডেড বাই কিউ আলফা মানে কত? 2e ইন্টু আর ইন্টু বি। এবার এই দুটোকে অনুপাত করব, তবে আমি বুঝতে পারবো। তা অনুপাত করো, আর আর বিটা বাই আর আলফা কত হয় দেখি। তাহলে আর বিটা বাই আর আলফা সমান, আর বিটা মানে, আর বিটা সমান কি ছিল বলো? এম ই ইন্টু ভি বাই ই ইন্টু বি ডিভাইডেড বাই, এখানে আমি পেলাম 4খানা প্রোটনের মাস ইন্টু ভি
বাই দুখানা ইলেকট্রনের এ ইন্টু বি। তাহলে অনুপাতে কি কি কাটা যাবে? বিবি কাটবে, এবি কাটবে, এখানে ই কাটবে। তাহলে এখানে কত হবে? এম ই বাই এটা কাটলে এখানে 2 হবে, 2 এমপি। তাহলে এবার আমাকে বলো আর বিটা বাই আর আলফা সমান কত দাঁড়ালো? এম ই বাই একটা প্রোটনের মাস একটা ইলেকট্রনের কত গুণ হয়? 1837 গুণ হয় বা 39 গুণ হয়, এত হয় ইলেকট্রনের। তাহলে 2 গণিত 1837 ইন্টু এম ই, এটা কেটে গেল। তাহলে হচ্ছে প্রায় নিচে হচ্ছে 3674। হ্যাঁ, কথা বলো না তো, টেনে দাও। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর বিটা ইকুয়াল টু আর আলফা বাই 3674, মানে প্রায় 4000 গুণের এক গুণ। তাহলে কার রেডিয়াস অফ কার্ভেচার বেশি? কার বক্রতা ব্যাসার্ধ বেশি? এগুলো ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ বেশি কার? তাহলে এখানে দেখতে পেলাম বিটার খুব কম, আলফার অনেক বেশি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, পাতি ব্যাসার্ধ যেটাকে আমরা বলি, এটাকে আমরা শুধু ব্যাসার্ধও বলতে পারি, এইটাকে শুধু ব্যাসার্ধ বলতে পারি, বক্রতা ব্যাসার্ধ বলতে পারি। এই আরটা দেখলাম আলফা এর বেশি, আলফার অনেক বেশি, আলফা কণার অনেক বেশি, বিটা কণার খুব কম, অনেক কম দুজনের তুলনায়। তার মানে ছবি যদি আমাকে আঁকতে বলে তাহলে কি করব? ছবি আঁকতে বললে এইটা যদি তোমার ইলেকট্রন হয়, বিটা কণা হয়, তাহলে এইটা হচ্ছে তোমার আলফা কণা। কি বুঝলে? ঠিক আঁকলাম না, ঠিক আঁকলাম না? যখন আপনি এঁকেছেন নিশ্চয়ই ঠিক। হ্যাঁ, অপোজিট, আলফাটা অপোজিট দিকে ঘুরলো, কারণ আধান আলাদা। বিটা মানে তো মাইনাস ইলেকট্রন, তো বিটা মাইনাস, তো আলফা তো 2+, তাহলে অন্যদিকে ঘুরলো। আর ঘুরতে 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 ওর এরকম ব্যাসার্ধ হবে ধরে নাও। আর ইলেকট্রন খুব ছোট্ট একটা ব্যাসার্ধতে ঘুরবে, যাতে করে এই যে রেডিয়াস আর এই রেডিয়াসের অনুপাত যেন 1870। খুব খারাপ তো কিছু করেনি, ওটা ঠিকই দেখবে কেন? চেসে কি দিয়েছে আমাকে? চেষ্টা নিয়ে এসো, দেখবে। ঠিক আছে, তাহলে এটা হলো অনেক কম হলো। এবার তুমি বলো এখানে বক্রতা ব্যাসার্ধ পেলাম, তাহলে বক্রতা কার বেশি? কার? বিটার হচ্ছে বক্রতা বেশি। কে বেশি বেঁকে গেল? তাহলে এ বেশি বেঁকে গেল, তাহলে বিটার বক্রতা বেশি, বক্রতা বেশি। বক্রতার ইংরেজি কি? শুধু কার্ভেচার, শুধু কার্ভেচার। তাহলে যার বক্রতা ব্যাসার্ধ বেশি সে বেশি বাঁকেনি, তার বক্রতা কম। আমি খালি এই প্রশ্নটা তোমাদেরকে দিয়েছিলাম, এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারছো কি পারছো না সেটা জানার জন্য। আর নেক্সট হচ্ছে যে বক্রতা আর বক্রতা ব্যাসার্ধ নিয়ে যদি তোমাদের প্রশ্ন পড়ে, আর বক্রতাকে বক্রতা ব্যাসার্ধ যদি তোমরা ভেবে আসো, তাহলে জানবে যে এই আলোচনার পরে বক্রতা আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে গন্ডগোল যদি তুমি করে আসো ক্লাসটা করার পর, তাহলে জানবে তোমাদের দ্বারা পৃথিবীতে কিচ্ছু, কোনো চাকরি কোনোদিন সম্ভব নয়, যদি তোমরা এটা বোঝার পর, ফিল করার পর পরীক্ষার সময় ভুল করে আসো। তাহলে বক্রতা আলাদা, বক্রতা ব্যাসার্ধ আলাদা। একটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, বুদ্ধিটাকে পুরো অ্যাক্টিভ রাখতে হবে, কি লিখছো সেটা দেখতে হবে। ঠিক আছে, এইটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এটা যত বেশি তত কম বাঁকে, তার মানে বক্রতা তত কম, বক্রতা তত কম। আর যত বেশি বক্রতা তত কম, আর কম যত কম তত বেশি বাঁকে, ধরে ঘুরিয়ে দেয়, তাই তার বক্রতা হবে বেশি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট?
পরিষ্কার হলো? এইগুলো ভুল করিও না, এগুলো একদম ভুল করো না। মনে রাখবে এই যে এমভি ইকুয়াল টু কিউ বি আর, যেটা এমভি কে আমরা কি লিখি, কি লিখি না, পি সমান হচ্ছে কিউ ইন্টু বি ইন্টু আর। এই সমীকরণটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় কাজে লাগে। ওকে, যখন ঘোরে সেইখান থেকেই তো সাইক্লোটনের আমরা এনার্জি কত বার করি, আহিত কণার কাইনেটিক এনার্জি বার করি তো, ইকে সমান পি স্কোয়ার বাই টু এম করি না? কি গো, ভুলে গেছো না ভুলে মনে আছে? দিয়েছিলাম তো প্রশ্ন, সাইক্লোটনে কত এনার্জি বেরোবে, তাহলে এখানে আমরা কিউ বি আর বসাই না পি এর জায়গায়, তাই জন্য হয় কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই টু এম। এই করতে পেরেছো না ভুলে গেছো, করতে পারোনি? ঘূর্ণন কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু কিউ বি বাই এম, তো কিছুই নাই, এটা সবসময় তাই হবে। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তাহলে এফ সমান হবে ওমেগা বাই টু পাই, তার মানে হবে কিউ বি বাই টু পাই এম। সে তো আমরা জানি কারোর উপরে নির্ভর করে না। তুমি বাঁকিয়ে দাও ঘুরিয়ে দাও, যদি বি আর এম আর কিউ একই থাকে, তাহলে ঘূর্ণন কম্পাঙ্ক সবসময় হবে কিউ বি বাই টু পাই এম। ঘূর্ণন কৌণিক কম্পাঙ্ক হবে কিউ বি বাই এম। ঠিক আছে না নাই?